গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাতপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের সন্দেহভাজন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় কুলাঙ্গার সাদ তাবলিগ জামাতের উপরে কিভাবে হামলা করেছে, সাদের নেতৃত্বে এবং নরেন্দ্র মোদী শেখ হাসিনার যৌথ পরিকল্পনায় মানুষ হত্যাকারী চারজন মানুষকে হত্যা করেছেন টঙ্গীর আজকের বিশ্ব ইজতেমার মাঠে। ইরতেজা হাসান জর্জ একসময় র্যাব ডিবি পরিচয়ে সাতক্ষীরা এলাকায় প্রতারণায় জড়িত ছিলেন। প্রতারণা, জালিয়াতি, নারী কেলেঙ্কারির অভিযোগে জেলও খেটেছেন। দর্শক, আপনারা জানেন যে ইজতেমার ময়দানে প্রায় ৩-৪ জনকে নিহত করা হয়েছে। অবশেষে বেরিয়ে এলো কার ইন্ধনে এই ঘটনা ঘটিয়েছে সাতপন্থীরা। দর্শক শ্রোতা, সেই একজন ভারতীয় গোয়েন্দা ইতিমধ্যে আটক হয়েছে এবং তিনি সবকিছু বলে দিলেন। আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। ইরতেজা হাসান জর্জ একসময় র্যাব ডিবি পরিচয়ে সাতক্ষীরা এলাকায় প্রতারণায় জড়িত ছিলেন। জেলও খেটেছেন। সেই ইরতেজা গত 15 বছরে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য হয়েছে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং ভোরের পাতা পত্রিকার সম্পাদক বাগিয়ে নিয়েছে সিআইপি পদ। এর বাইরেও তার আরও একটি বিশেষ পরিচয় আপাদমস্তক বাটপার। প্রতারণা, জালিয়াতি, নারী কেলেঙ্কারির অভিযোগে জেলও খেটেছেন। ভোরের পাতা নামে একটি পত্রিকা খুলে মানুষকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করে আসছেন ইরতেজা। আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা ইরতেজার সেকেন্ড হোম মালয়েশিয়ায় কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। প্রতারণা, জালিয়াতি, মানুষ ঠকানোর এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ইরতেজা। কাকরাইল মসজিদের অর্থ আত্মসাৎ এবং তাবলিগ জামাতের অর্থ লোপাটের অভিযোগ আছে ইরতেজার বিরুদ্ধে। 2018 সালে বিশ্ব ইজতেমার মাঠে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতপন্থীরা তাবলিগ জামাতের অন্য একটি অংশের উপর হামলা করে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের অন্যতম মাস্টারমাইন্ড তাবলিগ জামাতের কথিত মুরব্বী ইরতেজা। বহু বিয়ে করা ইরতেজা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন সঙ্গীত শিল্পী ইভা রহমানের কাছ থেকে। কৌশলে সেই ফ্ল্যাট এবং ইভা রহমানের গাড়ি দখল করে নেন। আওয়ামী লীগ পতনের আগে ইভা রহমান মুখ না খুললেও পরে ইভা রহমান জানিয়েছেন তার ভবনের একটি ফ্লোর, প্রাডো গাড়ি এবং সঞ্চয়পত্রের টাকা হাতিয়ে নেয় ইরতেজা। প্রভাবশালীদের নাম ভাঙিয়ে ভয় দেখিয়েছেন ইভা রহমানকে। গুলশানে আমার যে 10তলা বিল্ডিংটা আছে, সেই 10তলা বিল্ডিং এর দোতলার যে ফ্লোরটা সে জোরপূর্বক আমার কাছ থেকে দখল নিয়ে নেয়। শুধু তাই না, আমার প্রাডো একটা গাড়ি ছিল, সেই গাড়িটাও সে জোরপূর্বক নিয়ে নেয় এবং জোরপূর্বক সে আমার কাছ থেকে আমার সিআরবি একটা কার্ড ছিল, সেই সিআরবি কার্ডটাকেও সে বিক্রি করায়, সেই টাকাটাও সে নেয়। শুধু এই মামলার ভয় দেখিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন বড় বড় লোকজনদের কথা বলে, শামীম ওসমান কখনো বলতো, আরো অনেক বড় বড় যারা আওয়ামী লীগের নেতারা আছেন তাদের বিভিন্ন নানক, ওনাদের নামের ভয় দেখিয়ে আমার কাছ থেকে আমার সঞ্চয়পত্র, আমার এফডিআর, আমার গচ্ছিত আমার কিছু স্বর্ণ অলংকার, এই সমস্ত জিনিসও আমি তাকে দেই। দেশে বিদেশে শত শত কোটি টাকার মালিক ইরতেজা এবং তার পরিবারের সদস্যরা। প্রতারণা, জালিয়াতি, ব্ল্যাকমেইলিং, মানুষ ঠকানোর কারিগর ইরতেজা তার আয়কর নথিতে বিপুল পরিমাণ সম্পাদিত তথ্য গোপন করেছেন। তার কয়েক বছরের আয়কর নথি এসেছে আমাদের হাতে। 2022-23 সালে আয়কর নথিতে ইরতেজা মোট সম্পদের পরিমাণ ছিল 5 কোটি টাকার মতন। ঢাকায় 2টি ফ্ল্যাট এবং স্থাবর একটি জমির তথ্য আয়করে দিয়েছেন। দেশের বিভিন্ন জায়গায় ইরতেজা হাসানের কয়েকশো বিঘা জমি আছে। গাজীপুরের পুবাইলে 105 শতক, মুন্সিগঞ্জের মাওয়া এলাকায় 100 শতক, সাভারে 314 শতক, আশুলিয়ায় 166 শতক, জোয়ার সাহারা এলাকায় 5 শতক জমি। এই তালিকা ছাড়া দেশের বিভিন্ন জায়গায় ইরতেজা এবং তার পরিবারের সদস্যদের নামে বেনামে সম্পদ গড়েছে। এসব সম্পদের তথ্য আয়কর নথিতে উল্লেখ করেনি, কারণ অবৈধভাবে উপার্জিত অর্থে বিনিয়োগ করা সম্পদ এগুলো। মিরপুর এলাকায় ইরতেজার বর্তমান ড্রাইভার রবিউল এবং সাবেক ড্রাইভার মানিকের নামে বেশ কয়েকটি দোকান কিনেছে এই ইরতেজা। ভাসানটেক এলাকায় ইরতেজার আরো একটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে, যেটির কথা উল্লেখ নেই ইরতেজার আয়কর ফাইলে। ভাইকে থাকতে দিয়েছেন ওই ফ্ল্যাটে। এছাড়াও ঢাকা ও সাতক্ষীরায় নামে বেনামে জমি কিনেছেন, আওয়ামী লীগের ভয় দেখিয়ে দখলও করেছেন।
ব্যাংকের কিস্তির টাকা পরিশোধ করেন না। অনেক মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিশোধ করেনি। থানায় জিডি মামলাও আছে। উল্টো পাওনাদারকে হত্যার হুমকি দেন। মাঝে মধ্যে এর্তেজা মসজিদের ইমামতিও করেন। চলুন এর্তেজার মুখের ভাষা শুনে নেই। কি করবি? $50 কোটি টাকা মূল্যের 5 বিঘা জমির জাল দলিল বানিয়ে জালিয়াতির কারণে এশিয়ান গ্রুপের করা মামলায় জেলে যেতে হয়েছিল এর্তেজাকে। কোটি টাকা খরচ করে সেই মামলা থেকে অব্যাহতি নেন এর্তেজা, অথচ জাল দলিল বানিয়েছিলেন এর্তেজা নিজেই। সঙ্গীত শিল্পী ইভা রহমানের উপর হামলা মামলার ভয় দেখিয়ে 5.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এর্তেজা। কোন একটি মামলা মেটানোর জন্য ইভা রহমানের কাছ থেকে 70 লাখ টাকা দাবি করার সময় এর্তেজা জানান তার বিরুদ্ধে হওয়া মামলা নিষ্পত্তিতে তার খরচ হয়েছে প্রায় কোটি টাকা। মানে গাড়ি টাড়ি সবকিছু তো ভাই করলাম, এখন যেটা হয়েছে কি লোনে পড়ে গেছি অনেক অন প্রসেস এবং হয়ে গেছে, ওইটা আমি সার্টিফাইড কপি দিয়ে দিচ্ছি। কিন্তু ভাইয়া মানে 70 লাখ মানে বিশাল একটা অ্যামাউন্ট আমার জন্য। এখন ভাইয়া আমার যে যাচ্ছে, আমি এখন না ভাইয়া দেয়ালে পিঠ থেকে গেছে সত্যি কথা। 420-406 একটা মামলা, যেখানে জমিটা আমিও কিনি নাই, আমি বিক্রিও করি নাই, আমি এটা সাক্ষী ছিলাম। আদৌ আমি সাক্ষী ছিলাম না, কিন্তু দর্শক আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। জুবায়েরপন্থী এবং সাতপন্থীর ভেতরে যে সংঘর্ষ ঘটেছিল গত 18 ডিসেম্বর, সেই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু একটি মামলা দায়ের করে জুবায়েরপন্থীর একজন মুসল্লি, যার নাম হলো আলম হোসেন। সেই আলম হোসেনের যে দায়ের করা মামলা, সেই মামলাতে 29 জনকে আসামি করে অজ্ঞাত আরো কয়েকশো জনকে নাম উল্লেখ করা হয়। এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু শুক্রবার রাত 4টার দিকে মুয়াজ বিন নূর, যিনি সাতপন্থী এবং তার মিডিয়া মুখপাত্র ছিল সাতপন্থী অনুসারীদের, তাকে উত্তরার খিলক্ষেত থেকে গ্রেফতার করা হয়। এবং গ্রেফতারের পর আজ কিন্তু রবিবার, আজ গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে তোলা হয়। সেখানে ম্যাজিস্ট্রেটের যে শুনানি, সেই শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এখানে পুলিশ কিন্তু 7 দিনের রিমান্ড চেয়েছিল এবং সেই রিমান্ডের পর শুনানি সব দিক বিবেচনা করে তাকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়। এবং রিমান্ডের শুনানির পর তাকে আবারও কিন্তু জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং এই যে সংঘর্ষের যে ঘটনাটি ঘটে, ইজতেমা যে মাঠ, সেই মাঠটাকে কিন্তু কেন্দ্র করেই, যে এই মাঠটাকে আসলে কে দখল করবে, এই দখল করাকে কেন্দ্র করেই মাঠের ভেতরে ছিল জুবায়ের অনুসারীরা এবং মাঠের বাইরে ছিল ছাদ অনুসারীরা। এই দুই পক্ষের ভিতরে সংঘর্ষ ঘটে এবং এই সংঘর্ষকে কেন্দ্র করে এখানে 3 জন নিহত হয় এবং কয়েকশো অনুসারী যারা মুসল্লি আছে তারা আহত হয়, যাদের অনেকে এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এবং এই ঘটনার পর থেকেই কিন্তু টঙ্গীর যে ইজতেমা মাঠটি আছে, সেই ইজতেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে ক্ষমতা, অতিরিক্ত যে ক্ষমতা, সেই ক্ষমতা বলে সেখানে 144 ধারা জারি করা হয় এবং সেখানে কোনো ধরনের সমাবেশ কিন্তু এখন বন্ধ আছে। এবং পুরো মাঠটি কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর অধীনে আছে। সম্পূর্ণ কড়া নিরাপত্তায় মাঠটি তদারকি করছে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী। এবং এই ইজতেমা মাঠটাকে কেন্দ্র করে আশেপাশে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে কোনো ধরনের সমাবেশ কিংবা 5 জন কিংবা 10 জন একত্রে দলবদ্ধ হয়েও কোনো ধরনের আলাপ আলোচনা কিন্তু করতে দেওয়া হচ্ছে না। সেখানে বিজিবি, র্যাব, পুলিশ, তার পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু নিয়মিত টহল দিচ্ছে। এবং এখানে মুয়াজ বিন নূর, তিনি কিন্তু উত্তরাতেই থাকেন এবং তাকে মামলা যেদিন হয়েছে, মামলার পরের দিনে। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।